শুভেচ্ছা জানাচ্ছি। আমার বয়স 51, আমি বলেই বেড়াই। আমি বলতে পারেন কিছুটা হাসিনা রোগে আক্রান্ত হয়েছি। এই কারণে বয়স 51 তো অনেক কিছু কথা মনে পড়ে যায়, অনেক কিছু বলতে ইচ্ছে করে, কিন্তু সময় সংক্ষিপ্ত, আমি সেটা বলবো না। তবে আমি আমার প্রিয় গানের একটা কলি দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ প্রেমের শিক্ষালোভী তাদের চরণচুমি। এই গানটি খুবই আমার প্রিয় গান, মুক্তির মন্দিরের সোপানতলে। এই গানটি আপনারা শুনবেন। এই গানে কথা আছে, তারা কি ফিরিবে আর আজ এই সুপ্রভাতে? আপনারা সবাই এখানে এসছেন, তারাও এসছেন। উনি লন্ডন থেকে 6000 মাইল দূর থেকে এসছেন, কিন্তু তার মা এখানে নেই। এখানে অতীতের কথা কিছু টেনে আনা হয়েছে এবং সেই কাজটি করেছেন আমি যার সহবন্দী হবার সুযোগ পেয়েছিলাম, জনাব মাহমুদুর রহমান। তিনি কিন্তু জোর করে আমাকে তার রুমের পাশের রুমে নিয়ে এসেছিলেন। তিনি অত্যন্ত প্রভাবশালী লোক, জেলে এবং এখন বাইরেও। তাকে ধন্যবাদ যে তিনি আমার জেল জীবনটা অনেকটা সহনীয় করার চেষ্টা করেছিলেন। এখানে আরেকটা কথা বলতে চাই যে জেল জীবন যে কত খারাপ, এটা আপনারা যারা জেলে যাননি তারা বুঝবেন না। এখানে দুজন আছেন, তারা বুঝবেন। আমি ওনার রুমেই ছিলাম, কিন্তু উনি চলে যাওয়ার পরে। আমি সেসব বর্ণনা দিয়ে আজকে আপনাদের এই সুন্দর পরিবেশটা বিষণ্ণ করতে চাই না। আমি শুধু জনাব তারেক রহমানকে জানিয়ে রাখতে চাই, তিনি নিজেও জানেন না যে তিনি কি। সক্রেটিস একটা কথা বলেছিলেন, নো দাই সেলফ। আজ জীবনের শেষ প্রান্তে এসে আমি বুঝতে পারি, এই ছোটোবেলায় আমি পড়েছিলাম ক্লাস 10-এ, নো দাই সেলফ, এটার এত বড় মূল্যবান কথা কি, কিন্তু এটা জানা দরকার। জানলে পরে অনেক কিছু করা সম্ভবপর জীবিত অবস্থাতেই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জানতেন না যে তিনি কত পপুলার। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। তার জানাজাতে অবিস্মরণীয় লোক হয়েছিল তখন। আর তারপর আমরা দেখলাম ম্যাডাম খালেদা জিয়া, তিনি যখন মহাপ্রাণ করলেন, তখন সারা বাংলাদেশই হয়ে গেল জানাজার একটা ক্ষেত্র। এটাও একটা অভূতপূর্ব ঘটনা, এটা বুঝতে হবে। তারেক রহমানও জানেন না যে তিনি আসলেই কত জনপ্রিয়। আমি যখন জেলে গেলাম, তখন জেল বন্দিরা সবাই তার কথা আমাকে জিজ্ঞাসা করতো। সবচেয়ে বড় কথা, পুলিশরাই জিজ্ঞাসা করতো, যারা আমার রক্ষক তারাই জিজ্ঞাসা করতো, উনি কি জানেন কেমন আছেন? আমি বলতাম, উনি তো লন্ডনে বহু দূরে আছেন, আর আমি আপনারা এখানে আছি। জেলখানার মধ্যে আরেকটা জেলখানা কিন্তু আছে, সেটা কিন্তু সুরক্ষিত, সেটার নাম চম্পাকলি। এগুলো আপনারা ভবিষ্যতে জেনে নেবেন ওনার মুখ থেকেই। তারেক রহমান সাহেবকে একটা কথা বলতে চাই, যখন আমাকে শেষ পর্যন্ত একটা ডিভিশন দেওয়া হলো, তখন আমাকে সরিয়ে নিয়ে দেওয়া হলো মেডিকেল ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3। তারেক রহমান সাহেবের হয়তো মনে আছে ওয়ার্ড নাম্বার 3, বেড নাম্বার 3, কেননা ওই বেডেই তিনি ছিলেন। আমাকে যখন নেওয়া হলো, পুলিশে বলল, তাকে আমরা শ্রদ্ধা করি, সরকার যাই বলে না বলুক, জেলখানার মধ্যে আমরাই রাজত্ব করি, আমরাই শাসন করি, এই বেডে আমরা কাউকে শুতে দিই না। এতটাই শ্রদ্ধা করেন তারেক রহমানকে সাধারণ লোকরা। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আজকে আপনারা সব এখানে অসাধারণ লোক আছেন, অথচ আমরা কথা বলছি সাধারণ লোকের উন্নতির কল্পে, বাংলাদেশ আগামীতে কেমন হবে সেই কথাটা বলছি। সেই জন্য সাধারণ লোকের সঙ্গে তিনি যে দেখা করবেন, যাচ্ছেন উত্তর বাংলায়, এটা খুবই ভালো কথা। একই সঙ্গে আমি এটাও বলবো যে বিদেশে যেসব প্রবাসী এখনও বসবাস করছেন, তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপিত তিনি যেন
কন্টিনিউয়াসলি অনবরতভাবে অবিরামভাবে করে যান, কারণ তিনি নিজে 17 বছর বাইরে ছিলেন, তিনি বুঝবেন যে কী অবস্থা দেশের, এবং এখন তিনি তাদেরকে বলতে পারবেন। জেলে যাওয়া বিষয়ে আমি আরেকটা কথা বলতে চাই। সকল বন্দীদের তুলনায়, মাফ করবেন আপনারা দুজন, সকল বন্দীর তুলনায় বেগম খালেদা জিয়া, আমি অবশ্য থেকে ম্যাডাম বলে ডাকতাম, তার জীবনটা কিন্তু, তার জীবন অত্যন্ত অসাধারণীয়। আমরা যখন নেলসন ম্যান্ডেলার কথা পড়ি তখন শুনি, আমি জানি ম্যান্ডেলাকে, তার সঙ্গে কথা বলার সুযোগ, ইন্টারভিউ করার সুযোগ আমার হয়েছে। আচ্ছা, আমি 6 জন নোবেল লরেটের ইন্টারভিউ করেছি। তো সেইখানে তিনি আমাকে, আমি বলছি তোমার সবচেয়ে খারাপ সময় কোনটা ছিল? তিনি আমাকে বলেছেন, আমাকে 27 বছর জেলে রেখেছিল সেটা নয়, আমাকে যে ইট ভাঙতে হতো সেই ইটের কুচি দিয়ে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এটা ম্যান্ডেলা আমাকে বলেছিলেন।